হ্যাঁ, ওই যে লাদেনের ছবি দিয়া জুমে ঢুকছে কে জানি। Alright, alright, ঠান্ডা মাথায় শোনেন, কথা বলেন না, শোনেন। গত ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলেন। কোনো কোয়েশ্চেন নাই? সবাই সব পারছেন? গত ক্লাসে কত নম্বর পর্যন্ত সলভ করছিলাম? 4 5 মাসে যে করছেন? হ্যাঁ, না আপনি তো বলেন নাই, ওই জন্য আমরা আসলে করি নাই। আচ্ছা শোনেন বাবুরা, শোনেন, কথা বলেন, শোনেন, হ্যালো, কথা শোনেন। এখন ওটা বের করার দরকার নেই, এখন বের করতে বলি নাই, জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে। ধরেন যদি আপনার কাছে একটা মিক্সচার থাকে, মিক্সচার অফ আ সলিড অ্যান্ড লিকুইড, যেখানে সলিডটা ইনসলিউবল, you have a liquid and a solid, যেখানে সলিডটা ইনসলিউবল, how do you separate them? How do you separate them? ফিল্ট্রেশন, রাইট? ফিল্টার করবেন, অথবা, রাইট, এটাকে সেপারেট করার জন্য আমরা ফিল্টার করব অথবা ডিক্যান করব। তো কখন ডিক্যান করতে পারবো বলেন তো? কখন ডিক্যান করতে পারবো, মানে কি সিচুয়েশন আসলে আমি ডিক্যান করতে পারি, বা কোন সিচুয়েশন আসলে আমি ফিল্টার করতে পারি? বটমে জমলে, কি জমছে, বরফ জমছে। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড, ভালো টাইম অ্যাটেন্ডেন্স দিছো, অ্যাটেন্ডেন্স হইলো না আজকে, ভেরি গুড, সিট ডাউন। মানে আপনি কিসের থেকে ডিসিশনটা নেবেন? এটা কি? আরে ওয়াজেদ, তুমি কি দিল্লি গেছো নাকি? হ্যাঁ, শোনেন, হয়, আমি ফিল্টার করব না ডিকেন করব সেটা ডিপেন্ড করবে সলিড পার্টিকেলের সাইজের উপরে। জি, সলিড যদি বেশি পাউডার হয়, বেশি ছোট হয়, তাহলে ডিকেন করাটা ওয়াইজ হবে না, ডিকেন করতে গেলে সলিড চলে যাবে, রাইট? আর যদি আমি সলিড পার্টিকেল যদি বড় বড় হয়, ইজিলি ডিকেন করা যাবে। তো সলিড পার্টিকেলের সাইজ একটা বিষয়। ফিল্ট্রেশন আর ডিক্যান্টের মধ্যে ইল্ড বেশি কোথায়, ডিক্যান্টে না ফিল্ট্রেশনে? ইল্ড বেশি কোথায় হবে? হ্যাঁ, রাইট, ডিক্যান্টে ইল্ড বেশি হয় কম্পেয়ার টু ফিল্ট্রেশন। কারণ ফিল্টার পেপার কিছু লিকুইড অ্যাবজর্ব করে ফেলে, যেটা ডিক্যান্টে হয় না। ফিল্টার পেপারের মধ্যে কিছু সলিড আটকা পড়ে যায়, যেটা ডিক্যান্টে হয় না। ইল্ড ইজ অলওয়েজ গ্রেটার ইফ ইউ ডিক্যান্ট, বাট বেটার সেপারেশন হয় যদি ফিল্ট্রেশন করেন, অবশ্যই বেটার সেপারেশন হয়, স্পেশালি যদি সলিড পার্টিকেলস আর টু স্মল। যদি সলিড পার্টিকেলস বড় হয় তখন আপনি ফিল্ট্রেশন করেন, ডিক্যান্ট করেন, বিষয় না। আহ, যদি সলিড পার্টিকেলস বড় হয়, ডিক্যান্ট করাটাই বেটার, বিকজ ইউর ইল্ড উইল বি গ্রেটার, লিকুইডের ইল্ডটা বেশি আসবে। সলিড পার্টিকেল যদি বড় হয়, আমি যদি ফিল্ট্রেশন করি, ফিল্টার পেপার কিছু লিকুইড অ্যাবজর্ব করে ফেলে, ওটা তো আর বের করা যায় না, ওটা তো আপনি রিট্রিভ করতে পারবেন না, ওটা ফিল্টার পেপারই থাকবে। বুঝে গেছে? আচ্ছা, যদি এখন ইফ ইউ হ্যাভ আ সলিড অ্যান্ড লিকুইড, যার মধ্যে সলিডটা হচ্ছে সলিউবল, হাউ ডু ইউ সেপারেট দেম? হাউ ডু ইউ সেপারেট দেম?
কে? You have a solid and a liquid. In the solid is soluble in the solid. How do you separate them? এটা নিয়ে একটা সময় লাগে নাকি? সলিড আছে আর লিকুইড আছে, এখানে সলিড আর লিকুইডের মধ্যে ডিজলভ করা। হাউ ডু ইউ সেপারেট দেম? সিম্পল ডিস্টিলেশন। সিম্পল ডিস্টিলেশন করলেই হবে। এখন ক্লিয়ার সবার? কারো কোনো কোয়েশ্চেন আছে? You have mixture of two liquids which are immiscible. How do you separate them? Huh? Go separating funnel. You have two liquids which are immiscible. So you separate them using separating funnel. Right? Now you have two liquids which are miscible. How do you separate them? দুইটা মিসিবল লিকুইডকে সেপারেট করার তিনটা প্রসেস আছে। একটা হচ্ছে ডিস্টিলেশন, আর এটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, আর একটা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। মনে পড়ে? দুইটা লিকুইড, দুটোটাই মিসিবল, একজনের মধ্যে মিসিবল, উই ওয়ান্ট টু সেপারেট দেম। কিভাবে সেপারেট করবো? ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অথবা সলভেন্ট এক্সট্রাকশন। ডিস্টিলেশন কখন ইউজ করা যায়? Right, if the boiling temperature difference is more than 25 degrees, দুইটা লিকুইডের বলিং টেম্পারেচারের ডিফারেন্স যদি 25 ডিগ্রি অথবা তার বেশি হয়, ইউ ক্যান সেপারেট দেম বাই ডিস্টিলেশন। সিম্পল ডিস্টিলেশন দিয়ে সেপারেট করা যাবে। ইউ ডোন্ট নিড টু ক্যারি আউট ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ক্যারি করতে হবে না। ইফ ইট ইজ 25 ডিগ্রি অর লেস, ইউজ করব fractional distillation, right? And the difference is too small, then we use solvent extraction. Difference যদি 25 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে distillation, 25 বা তার কম হলে fractional distillation. If the boiling temperatures are too close but difference is too small, ধরেন 2 থেকে 5 ডিগ্রি, then you have to use solvent extraction. মনে আছে এগুলা? ছোটবেলায় পড়ছিলাম। কি হলো? মনে নেই? হ্যাঁ, এজে পড়ছিলাম তো এগুলা, এজে পড়ছিলাম ছোটবেলায়। তো তুমি এসে তোমার ছবি দেখো, দেখো কত ছোট ছিল চেহারা, দেখে পুরানো ছবি নাই? ওই যে মাঝে মাঝে গুগল ফটোতে বলে না ইয়ার আগো, দেখো না, দেখো, বলেন। হ্যাঁ, হম, কোয়েশ্চেনটা বুঝি নাই। যদি 25 এর, হম, কোয়েশ্চেনটা এখনো বুঝতেছি না। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের জায়গায় সলভেন্ট এক্সট্রাকশন ইউজ করতে পারবো। ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন? দিস ইজ হোয়াট, মানে উনি যে প্রশ্নটা করছেন, আমি 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 বাবার মাথায় আমার এটি আসতেছে। ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন? নিজে আছে সলভেন্ট এক্সট্রাকশনে কি লেখা আছে? কি লিখছি? দাঁড়া না, কি লিখছি? হ্যাঁ, কম ডিফারেন্স। আপনার কোয়েশ্চেন হচ্ছে কম ডিফারেন্স হলে কি করবো? আমি তো শুরুতেই বললাম 25 এর উপরে থাকলে ডিস্টিলেশন করবেন, সিম্পল ডিস্টিলেশন। 25 এর নিচে, 25 বা তার নিচে হলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। দ্য ডিফারেন্স ইজ টু স্মল, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, এরকম স্মল, তখন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কাজ করবে না। কোথায় ম্যাক্সিমাম? মানে
কি কোয়েশ্চেন করতেছে বাবা, করতেছে ভাই, কি কোয়েশ্চেন করতেছো ভাই? শোনেন, যদি দুইটা লিকুইডের মধ্যে বয়লিং টেম্পারেচার ডিফারেন্স 0 থেকে 5 ডিগ্রিজ হয়, ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন 1 বার, কি ইউজ করবেন? সলভেন্ট এক্সচেঞ্জ টেস্ট। ওকে, এই কাগজে ফটোই করছে কেন? কাগজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখেন, যদি আমি আপনাদেরকে এসে পড়াইছি, আবার দেখাচ্ছি। দেখেন, আপনি এখান থেকে ডিস্টিলেশন অ্যাপারেটাস কিভাবে বানাবেন? ডিস্টিলেশন, সিম্পল ডিস্টিলেশন। হ্যাঁ, হ্যাঁ, ঢোকাতে দিবে, সিক্সে ঢোকাতে দেয় না। আপনি এখানে সিম্পল ডিস্টিলেশন কিভাবে দেখাবেন, এই কথা বলেন না। সিম্পল ডিস্টিলেশন কিভাবে দেখাবেন? হ্যাঁ, সিম্পল ডিস্টিলেশন। সিম্পল ডিস্টিলেশন এসে ফ্লাস্ক নিব। You can take a round water flask. আপনি পিএসএ ফ্লাস্ক নেবেন অথবা রাউন্ড ওয়াটার ফ্লাস্ক নেবেন, এটার সাথে স্টিল হেড কানেক্ট করবেন। পিএসএ ফ্লাস্ক নেবেন অথবা রাউন্ড ওয়াটার ফ্লাস্ক নিয়ে এটার সাথে স্টিল হেড কানেক্ট করবেন। স্টিল হেডটা কিন্তু উল্টা করে লাগাতে হবে, যেভাবে যে পজিশন আছে ওইভাবে লাগালে হবে না। স্টিল হেডটা উল্টা করে লাগাতে হবে, যেন স্টিল হেডের সাইডে যে আউটলেটটা আছে ওটা যেন নিচের দিকে থাকে। ঠিক আছে? কারণ আপনি স্টিল হেডটা যদি এভাবে লাগান, আপনার কন্ডেন্সার তো চামড়ে যাবো গা। কন্ডেন্সার তো নিচের দিকে না থাকবে, ভাই উপরে দিয়ে যাবে না, নিচের দিকে থাকবে। তো স্টিল হেডটাকে উল্টা করে লাগাবেন। স্টিল হেডের উপরে অ্যাডাপ্টার এন্ড থার্মোমিটার। স্টিলেটের উপরে অ্যাডাপ্টার দিব, তারপর থার্মোমিটার দিব, থার্মোমিটারটা অ্যাডাপ্টারে থাকবে। স্টিলেটের এই পাশে, মানে যেটা এই অবস্থায় আছে, এটার সাথে কানেক্ট হবে কন্ডেন্সার। কন্ডেন্সারের সাথে কানেক্ট হবে রিসিভার অ্যাডাপ্টার। রিসিভার অ্যাডাপ্টারের সাথে রিসিভিং ফ্লাস্ক দিবেন। রিসিভিং ফ্লাস্ক ক্যান বি আর রাউন্ড বটম ফ্লাস্ক, ক্যান অলসো বি আ কনিক্যাল ফ্লাস্ক। যদি কনিক্যাল ফ্লাস্ক এখানে ডায়াগ্রামে নাই, you can also use a conical flask as the receiving flask as well. রাউন্ড বটম ফ্লাস্ক ইউজ করা যায়, কনিক্যাল ফ্লাস্ক ইউজ করা যায়, ডিপেন্ডিং যে আপনি যেটা কালেক্ট করছেন ওটা নিয়ে আসলে কি করবেন। মানে যেটাকে কালেক্ট করছেন ওটাকে যদি পরে আবার হিট করার কোনো যদি দরকার পড়ে, তাহলে আপনি আবার রাউন্ড ফ্লাস্কই কালেক্ট করে নিতে পারেন। আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে গেলে আমরা কি করবো বলেন তো?
ফ্র্যাকশনাল ডিসিশনের জন্য কি করবো? ফ্র্যাকশনেটিং কলাম লাগবে। ফ্র্যাকশনেটিং কলাম কই দিব? ফ্র্যাকশনেটিং কলাম দিতে হলে আমাকে ফ্র্যাকশনেটিং কলামটা কোথায় দেবো? রাইট, পিয়াসের ফ্লাস্ক আর স্টিলের মাঝখানে দিব। এই তো, দ্যাটস ইট। আপনার হিটিং ফ্লাস্ক আর স্টিলের মাঝখানে রাখবে ফ্র্যাকশনেটিং কলাম। এই তো, ডায়াগ্রাম গুলো আপনার দেখা পেতেছে এরকম, রাইট? ডায়াগ্রাম গুলো এরকম দেখাবে, এবং ডায়াগ্রাম গুলোতে খেয়াল রাখতে হবে থার্মোমিটারের যে বাল্ব গুলা, ইট মাস্ট বি প্লেসড অপোজিট টু দি এন্ট্রি অফ দি কন্ডেন্সার। কন্ডেন্সার এন্ট্রি ঠিক অপোজিট সাইডে থাকতে হবে, কন্ডেন্সার এন্ট্রি অপোজিটে থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে বিষয়টা? আর কি আছে? আর এখানে ভেন্ট কেন দিচ্ছে? ভেন্ট, এই ভেন্টের কাজ কি? ভেন্টের কাজ কি? যেন প্রেসার বিল্ড আপ না হয়, কারণ হিট করলে গ্যাসেস এক্সপ্যান্ড করে, এক্সপ্যানশনের জায়গা দিতে হবে। জায়গা না দিলে প্রেসার বিল্ড আপ করবে, এক্সপ্লোর করা। এখানে এক্সপ্লোর করা মানে হচ্ছে জয়েন্টস গুলো সব ছুটে। এখানে এক্সপ্লোর করা মানে না যে বুম, ওই এক্সপ্লোশন। এখানে যখন বলে যে অ্যাপারেটাস উড এক্সপ্লোড, এর মানে হচ্ছে জয়েন্টস গুলো আছে না, জয়েন্টস গুলো ফাট করে খুলে যাবে, এবং জয়েন্টস গুলো খুললে সমস্যা হচ্ছে ওখান থেকে সব সলিউশন বাইরে হয়ে যাবে, সলিউশন ছিটে যাবে, আমার গায়ে লাগবে, চোখে লাগতে পারে। কারণ আমরা গগজ পরে আছি, কারণ ল্যাবের ভিতরে তো আপনি ধরে নিয়েছেন যে আপনি গগজ পরে আছেন, মনে আছে তো? ল্যাবে তিনটা জিনিস সবসময় আপনার সাথে থাকতে হবে, সেটা কি? ল্যাবে গগলস আর জুতা। না, গ্লাস পরাটা স্পেসিফিক প্রিকশন, গ্লাস পরাটা জেনারেল প্রিকশনের মধ্যে পড়ে না। আমার যখন দরকার হবে তখন আমি গ্লাস পরবো, দরকার না হলে গ্লাস পরি না আমরা। when you are dealing with substances যেটা harmful to the skin, irritant অথবা corrosive, then you wear gloves. If it is not harmful to the skin or corrosive, you don't need to wear gloves. গ্লাস পরা জরুরি না, কিন্তু জুতা পরতে হবে। জুতা মানে হচ্ছে ফুট যেন ফুললি কাভার থাকে। জুতা বলতে গেলে যেটা আমি পরে আছি এটা হবে না, এটা তো জুতা, কিন্তু এটা বললে হবে না। যেটা পরে ঢুকছিলাম ওটা বললে হবে। দ্য ফুট নিডস টু বি কাভার্ড। হ্যাঁ, সেফটি বুট না, এনি। হ্যাঁ, ক্লোজ, এটাকে বলে ক্লোজ টোড শুজ বলে, মানে উইচ কভার্স ইয়োর টোজ এন্ড ইয়োর ফুট, ওরকম একটা শু লাগবে। ওটাকে সেফটি বুট বলে না, সেফটি বুট তো অন্য জিনিস ভাই। আর ল্যাপটপ লাগবে, আর আর গগস, সেফটি গগস পড়তে হবে। জি, মাথায়, মাথায় মানে যদি যদি চুল পড়ে যায়, বুঝছি। আপনার হেয়ার লস হচ্ছে না, টেনশন আছেন মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছো। ইটস ওকে, ইটস ওকে। শোনেন, এটা নিয়ে এত চিন্তা করে লাভ নেই, ঠিক আছে? না, চিন্তা করে কোনো লাভ নেই, এটা সমাধান নেই তো। এটা সমাধান হইতেছে, আমি বলি আপনাকে, এটা সমাধান হচ্ছে আপনাকে পরে যে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট। এটা সমাধান, এটা ছাড়া আর কিছু নাই এখন। আপনি চুল, শোনেন, যেটা আছে ওটা এখন আপনি যতদিন ধরে রাখতে পারেন ধরে রাখবেন, শেষ। হ্যাঁ, শোনেন, চুল পড়ার কয়টা কারণ থাকে। আইদার আপনি ঠিক মতো ঘুমাচ্ছেন না, যেমন স্লিপিং ওয়েল, বা আপনি অনেক স্ট্রেস নিচ্ছেন, অথবা আপনার জেনেটিক্স এরকম যে আপনার ফ্যামিলিতে চুল তাড়াতাড়ি পড়ে। জেনেটিক্স এর আপনি কিচ্ছু পারবেন না এনে, বাকি দিলে আপনার কন্ট্রোলে। স্ট্রেস নিয়েন না, ঘুমান ঠিক মতো, শেষ। আর সামনে আপনার এক্সাম, আপনি ঘুমাবেন কেন? পড়েন, এক্সাম পরে ঘুমান। এখন আপনার স্ট্রেস নেওয়ার টাইম কিছু করার নাই, স্ট্রেস তো আপনাকে নিতে হবে, রাইট? আর শোনেন শোনেন, আমি বলি আপনাকে, শোনেন শোনেন শোনেন, লাইফে গোল রাখা, আমি বলি না, আমি আপনাকে সুন্দর গোল দিচ্ছি লাইফে। আপনার চুল পরে যাচ্ছে না, টেনশন আছেন না, আপনি চিন্তা করেন এমন পড়াশোনা করুন, জিন্দিগিতে এমন সামনে আগামো, এত পয়সা হবে, লাইফে 5 বার হেয়ার ট্রান্সপ্লান্ট করে ফেলবো আমি। মানে হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ এন এক্সপেন্সিভ প্রসেস। এটা করার জন্য পয়সা লাগবে, পয়সা করার জন্য আপনার কাজ করা লাগবে, কাজ করার জন্য স্কিল শিখা লাগবে, স্কিল শিখার জন্য পড়াশোনা করা লাগবে। That should motivate you enough to do both in it. নিজের চুল রাখবেন, পড়বেন, বুঝছেন? স্যার, আমি সাহস করতে পারতেছি না, বুঝছেন?
আমাকে অনেকজন উস্কানি দিচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করা, আমি সাহস করতে পারতেছি না, মানে আমার সাহসে কোলে দিচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আমার ফ্যামিলিতে সবার এই জায়গা খালি হয়ে গেছে, ওইটা সবার আগে খালি হয় সবার, আমার চাচাদের সবার খালি। হ্যাঁ, হয় না যে আমি কিছু জিনিস মামাদের থেকে পাইছি, কিছু জিনিস চাচাদের থেকে পাইছি, তো আমার চাচাদের আমার দাদার এই জায়গা সবার সবার আগে খালি হয়েছে। ডক্টর কি করবো ভাই, এটা তো সমাধান নাই। আপনার চুল যে যাত্রা পরে গেছে তার চুল উঠবে না। হেয়ার ট্রান্সফারে কি করে জানেন? আমাদের এসব জায়গায় চুল বেশি থাকে, এখান থেকে হেয়ার ফলিকল তুলে তুলে এখানে ট্রান্সফার করে দেয়। যতজন হেয়ার ট্রান্সফার করে আপনি দেখবেন তারা সবসময় একটা হেয়ার স্টাইল রাখে, যে এই জায়গাগুলো চুল একদম ছোট করা, অনেক ছোট করে রাখে। কেন ছোট করেন? এই জায়গায় চুল কম, কারণ এগুলো তুলে এখানে লাগাইছে। এজন্য হেয়ার ট্রান্সফার যে করে ওটা আপনারই হেয়ার ফলিকেল এখান থেকে তুলে এই সাইড থেকে তুলবে, যেগুলো জায়গায় আমাদের চুল বেশি থাকে, তুলে আবার যেগুলো জায়গায় কম ওগুলো জায়গায় ফিল করে দেয়, মানে ট্রান্সফার করে। কি হয়েছে? Anyways, আচ্ছা শোনেন, হয়েছে হয়েছে ভাই, হয়েছে, আপনার মন ভালো হয়েছে। হ্যাঁ, আপনার শোনেন, লাইফে পয়সা এলে অনেক চুল আবার ঠিক করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। এরকম অনেক লোকজন আছে যাদের আমি চিনি হেয়ার ট্রান্সফার, আপনি দেখে বুঝতে পারবেন হেয়ার ট্রান্সফার করছে। আমি তো আগে দেখছি মাথায় চুল নাই, আমি বললাম ভাই কি হলো, ট্রান্সফার করে আসছে। আর এটা এগুলা এগুলা ট্রান্সফার সব টার্গেটে করে, মানে টার্গেটে। উনি আমার বললো যে ভাই আপনি যান, তা আমার উনি বলতেছিল যে আমার খুব লজ্জা লাগছিল, টার্গেটে যাবো, মাথায় ব্যান্ডেজ ম্যান্ডেজ লাগাই ঘুরতে হবে। বসে আমি ব্যান্ডেজ লাগাই যখন হাসপাতাল থেকে বেরোচ্ছি, রাস্তার মধ্যে দেখি শত শত লোকের মাথায় ব্যান্ডেজ। আই ডিড আমার সব রাস্তার সব সবার ব্যান্ডেজ আছে। গেছে হেয়ার ট্রান্সফার করছি, বাস আমার কাছে এটা অদ্ভুত লাগে না, মাথায় ব্যান্ডেজ লাগে ঘুরতেছেন, কি সমস্যা? তো বলছি যে ওগুলো অর্থ করে, ওই যে এটা ওরা সারাদিন করে, মানে হ্যাঁ, ওরা সারাদিন ট্রান্সফার করে না, মানে দে আর সো এক্সপার্ট ইন দিস ফিল্ড নাও, যে মানুষজন এখন অনেক ডেভেলপ কান্ট্রি থেকে টার্গেটে আসে হেয়ার ট্রান্সফার করে। আপনার ভাই হবে, টেনশন নাই, হ্যাঁ, মন খারাপ করেন না। আচ্ছা, কই জানিছিলাম, তো মাথায় কিছু পড়তে হবে না ভাই। আচ্ছা, এই থামেন, এই এখন আহ, এখান থেকে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? আর ডায়াগ্রাম যখন ড্র করেন, ইউ মাস্ট মেক শিওর, যখন আপনি ড্র করতেছেন, the whole piece of apparatus should not like one piece, it should look like several pieces fitted together, joined together. এটা মার্কিং স্কিমে লেখা থাকে, if the whole apparatus looks like one piece বা সিঙ্গেল পিস, তো বলছে যে ইউ লুজ ওয়ান, আপনি এক মার্ক কম। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে। হ্যাঁ, এক্সামে কিসের? না, না, কারণ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ঝামেলা, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কিভাবে ওয়ার্ক করে এটা নিয়ে দে নেভার আস্ক ইউ ইন দি এক্সাম। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কিভাবে কাজ করে ওই প্রসেসটা আপনাদের সিলেবাসে নাই অ্যাকচুয়ালি, নাই মনে হচ্ছে। এটা বোঝার জন্য যেসব কনসেপ্ট দরকার ওই টার্মিনোলজিস গুলো আপনাকে পড়ানো। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কাজ করে লিকুইডের ভেপার প্রেসার উপর বেস করে, যেটা আমি বয়লিং টেম্পারেচারে বলছিলাম। কিন্তু ভেপার প্রেসার নিয়ে আমাদের এই টার্মটা যে আমি কোথাও ইউজ করবো এটা নাই, সিলেবাসে কোথাও পড়তে বলে নাই। সো ইউ কান্ট অ্যাকচুয়ালি এক্সপ্লেন উইদাউট নোয়িং দ্যাট, মানে ওইটা না জেনে এটা ইউ কান্ট এক্সপ্লেন যে কিভাবে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কাজ করে। সো দে নেভার আস্ক ইউ, ওই যতটুকু শিখাইলাম ওই এতটুকু জিজ্ঞেস করবে, এর বাইরে জিজ্ঞেস করবে না। আচ্ছা, এরপরে হইতেছে এই গ্লাস বিস গুলোর কাজ কি? ওই যে আপনার লিকুইড উপরে যাবে ওটাকে ঠান্ডা করে দিবে, ও হিট অ্যাবজর্ব করে নেয়, যেন লিকুইডটা আবার নিচে ফেরত যায়, লিকুইডটা আবার উপরে আসে, গ্লাস বিস গুলো আস্তে আস্তে গরম হবে। ওর কাজ হচ্ছে হিট অ্যাবজর্ব করা। তো আপনার যে পেপারটা উঠতেছে ও তো পুরোপুরি বয়ল অফ করতে পারবে না, ওখানে যে এসে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে নিচে ফেরত চলে আসে। এতক্ষণ গ্লাস বিস গুলো আস্তে আস্তে গরম হয়, গরম হইতে থাকে। তো এক সময় এত বেশি গরম হবে তখন আপনার ওই পেপারটা পাস দিতে পারবে। হ্যাঁ, আপনি ড্র করার সময় যদি গ্লাস বিস না ড্র করেন ইটস নট আ প্রবলেম, আপনি জাস্ট লিখে দিবেন যে এটা ফ্র্যাকশনেটিং কলাম, মানে গ্লাস বিস ড্র করতে অনেক সময় লাগবে না। আমি খালি খালি ড্র করে জাস্ট লিখে দিন ফ্র্যাকশনেটিং কলাম, তাহলে আপনি মার্কস দিন। মানে এটা গ্লাস বিস ছাড়া করা যাবে না, গ্লাস বিস সই করতে, মানে ডিসিশন করে ফ্র্যাকশন ডিসিশন করে
গ্লাসবি সহই করে। আর ড্র করার সময় এটা আপনার ইচ্ছা, আপনি ড্র করবেন কিনা, কারণ ড্র করতে গেলে সময় লাগে। ইউ ক্যান জাস্ট জেনারেটিং কলাম, শেষ, দ্যাটস ইট। ভিতরে গ্লাসবি দেখাইছেন কি দেখাইছেন এটা মাথা ব্যথা নেই। আচ্ছা, এরপরে আসেন, এই কথা বলেন, শুনেন। এরপরে আমরা পড়ছিলাম এই পুরানো জিনিস, এগুলো শুনেন। এরপরে আমরা পড়েছিলাম যে একটা লিকুইডকে আপনি ড্রাই করবেন কিভাবে, বলেন। হাউ ডু ইউ ড্রাই আ লিকুইড ড্রাইং এজেন্ট, সলিড ড্রাইং এজেন্ট। সলিড ড্রাইং এজেন্টের এক্সাম্পল দেন আমাকে, নাম বলেন। অ্যানহাইড্রাস, সোডিয়াম সালফেট, অ্যানহাইড্রাস, ম্যাগনেসিয়াম সালফেট, অ্যানহাইড্রাস, ক্যালসিয়াম ক্লোরাইড। তিনটা ড্রাইং এজেন্টের নাম যেন মুখস্থ থাকে, অ্যানহাইড্রাস, সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড। এই তিনটা ড্রাইং এজেন্টের নাম একদম মুখস্থ থাকবে, সবসময় আমরা এটা ইউজ করি। ড্রাইং এজেন্ট যখন ব্যবহার করব তখন আপনি কি অবজার্ভ করবেন ড্রাই করার সময়, মনে আছে বলছিলাম, যখন আমি ড্রাইং এজেন্ট দিয়ে ঝাঁকি দিব শুরুতে ইট উইল লুক ক্লাউডি। যখন লিকুইডটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে, সলিড যখন সব লিকুইড বা সব ওয়াটার অ্যাবজর্ব করে নেবে, দিস উইল লুক ক্লিয়ার। সো ক্লাউডি সলিউশন উইল টার্ন ক্লিয়ার, দিস উড বি ইয়ার আনসার। ক্লিয়ার, মনে থাকবে? আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ড্রাইং এজেন্ট এন্ড আ ডিহাইড্রেটিং এজেন্ট? এই যে হ্যালো, নক কাটবা, নাও কাটো, নাও পড়াইতেছি, হ্যাঁ নক দেখতেছি। What is the difference between a drying agent and a dehydrating agent? Good. Drying agent removes water physically. Dehydrating agent removes water chemically. Dehydrating agent dehydrating silica gel, dehydrating agent চুল কাটা হলাম এখানে আমি। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, পুরা ক্লাসে না একজনই বক্তৃতা দিচ্ছে ভাই, বাকিরা হা করে তাই রয়েছে। সেই পারফরমেন্স হচ্ছে তোমার, হ্যাঁ চাচা, হ্যাঁ তুমি না ভালো করে হেলমেট চাইছে একটা, কি হ্যাঁ ডিসকাউন্ট দেবে কিসের ডিসকাউন্ট দিবে? আর একটু কম মার্ক পাবে। জি না, তুমি এটুতে তোমার জন্য অফার হইতেছে, তুমি এটুতে 290 প্লাস পাও। আপনি ওইটাও দেবেন, ওইটাও কম। আমার তো অফার থাকে 300, তোমাদের 210 ইউনিট কমাই দিছি। তুমি 290 পাও, তোমার 7,000 দিয়ে দিব, মানে 7,000 পছন্দ না এই জিবিটা, ওটা দিয়ে দিব যাবো। তুমি ওই হেলমেট তোমার, ঘড়ি তো পাইবা 300 পাইলে। জানেন ঘড়ি পাইতে হইলে, বিকজ দ্য ওয়াচ উইল লাস্ট আ লাইফ টাইম, দ্য হেলমেট উইল নট লাস্ট আ লাইফ টাইম। হ্যাঁ, বাট ইট উইল নট লাস্ট, ইউ ক্যানট ইউজ ইট। ওটা ইউজ করতে পারবেন না বেশি দিন, ওটাতে একসময় ভিতরে ইয়াগুলো নষ্ট হয়ে যাবে, ভালো থাকবে না। ঘড়ি তো নষ্ট হবে না, ঘড়ি পাইতে গেলে 300 দিন কিসে পারফিউম কখন দিব, পারফিউম দিব না, কি মজা, পারফিউম কখন দিবেন? মোলামুলি চলতেছে, আসেন স্যার, আমরা এটা হিসাবে আসি, এটা ইয়াতে আসি, জায়গায় আসি, এই দেখেন আপনারও না আমারও না, দাঁড়ানি চলছে, হয়তো মাঝে ফিল্ম দিতে হবে। হ্যাঁ, আচ্ছা শুনেন, ওই জানি ছিলাম, হ্যাঁ ডিহাইড্রেটিং এজেন্টের এক্সাম্পল উনি বলছেন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। আর একটা এক্সাম্পল বলেন, অ্যালুমিনিয়াম অক্সাইড হুইচ ইজ আ সলিড ডিহাইড্রেটিং এজেন্ট। আরেকটা জোজিনা, কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড। আমরা এই পর্যন্ত তিনটা ডিহাইড্রেটিং এজেন্টের নাম শিখছি, কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আর সলিড ডিহাইড্রেটিং এজেন্টের মধ্যে মাত্র একটা ডিহাইড্রেটিং এজেন্টের নাম শিখছি, তার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। মনে পড়ছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ক্লিয়ার এগুলা? আচ্ছা, আর কি বলা হচ্ছিল? সেফটি ইস্যুস নিয়ে অলরেডি কথা বলছি। সেফটি ইস্যুস আরেকটা, if you are dealing with flammable liquids, what safety precautions should be taken? হ্যাঁ ঠিক আছে, অক্সিডাইজিং এজেন্ট থেকে দূরে থাকতে হবে। আর আর হিট করার সময় কোনো বানসেন ফ্লেম
বা কোনো স্পিরিট বার্নার এগুলো ইউজ করা যাবে না, মানে কোনো ধরনের আশেপাশে যেন নেকেড ফ্লেম না থাকে। আমরা হিট করবো তাহলে কি দিয়া? ইলেকট্রিক হট প্লেট দিয়া, বা ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক হট প্লেট, এটাই সবচেয়ে ইজিয়েস্ট আনসার। এটা লিখলেই হয় যে আমরা ইলেকট্রিক হট প্লেট বা ইলেকট্রিক হিটার ইউজ করবো। এই তো ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? হ্যাঁ, আর কি হিটার? ইমার্শন হিটার? ইন্ডাকশন হিটার। ইমার্শন কি? ইমার্শন আমি দেখছি, ইমার্শন না, ইন্ডাকশন হিটার হবে। ওর কোনো ফ্লেম নাই আর কি। ঠিক আছে, ঠিক আছে, ইন্ডাকশন হিটার হবে। হ্যাঁ ভাই, আপনি ইলেকট্রিক হিটার লেখলেই চলবে ভাই, ফ্যান্সি কিছু লেখা তো দরকার নেই ভাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে কথা হলো ভাই, এখন শিখবো হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন কিভাবে করে। এসে শিখছিলাম ভাই, কথা বলে না। সলভেন্ট এক্সট্রাকশন করার জন্য আমি কোন অ্যাপ্রোচ ইউজ করবো এখান থেকে? সলভেন্ট এক্সট্রাকশন পুরোটাই করে সেপারেটিং ফানেল ইউজ করে, রাইট? মনে আছে? আচ্ছা আসেন, আমরা সলভেন্ট এক্সট্রাকশনে যাই, আসেন এভাবে দেখেন। Right, দেখ, এখন আমরা এসে থাকতে সলভেন্ট এক্সট্রাকশনের যে এক্সাম্পলটা পড়ছিলাম, রিয়াকশনটা ছিল between pentane 1 and BCl5 producing 1-chloropentane, POCl3 and HCl গ্যাস। প্রবলেম যেটা দাঁড়াইছিল, কথা বলে না শুনেন, প্রবলেম যেটা দাঁড়াইছিল, সেটা হচ্ছে এই দুইটা লিকুইডের বয়লিং টেম্পারেচারের ডিফারেন্স অনেক কম। একটা 108 ডিগ্রিজ, একটা 105 ডিগ্রিজ। দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু লিকুইডস ইজ ভেরি ভেরি স্মল। ঠান্ডা মাথায় শুনেন, এই যে দুইটা লিকুইড দেখতেছেন, এই দুইটা লিকুইড খুবই বয়লিং টেম্পারেচার ডিফারেন্স কম, মাত্র 3 ডিগ্রি ডিফারেন্স। এই 3 ডিগ্রি ডিফারেন্সে আপনি ডিস্টিলেশন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দিয়ে এদেরকে আলাদা করতে পারবেন না। এদেরকে আলাদা করার জন্য সলভেন্ট এক্সট্রাকশন করতে হবে। ভালো করে শুনেন, সলভেন্ট এক্সট্রাকশন ক্যারি আউট করার জন্য আমাদের লাগবে সেপারেটিং ফানেল, এবং সলভেন্ট এক্সট্রাকশন করার জন্য আমার একটা সলভেন্ট লাগবে। সলভেন্ট এক্সট্রাকশন করার জন্য সলভেন্ট লাগবে। না, দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট মেক্স আ সলভেন্ট সুটেবল ফর ইউজ ইন সলভেন্ট এক্সট্রাকশন। দুইটা ক্রাইটেরিয়া আছে, এটা ফুলফিল হলে সলভেন্টটাকে আপনি সুটেবল বলতে পারবেন। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সলভেন্টটা এমন হইতে হবে যে এখানে একটা সাবস্টেন্স ডিজলভ হবে আর একটা সাবস্টেন্স ডিজলভ হবে না, এমন একটা সলভেন্ট নিতে হবে ইন হুইচ ওয়ান অফ দি সাবস্টেন্স উইল ডিজলভ, দি আদার ওয়ন্ট ডিজলভ। এটা হচ্ছে প্রাইম ক্রাইটেরিয়া, মেইন ক্রাইটেরিয়া। ঠিক আছে জি।
All right. All right. এখানে বলতেছিলাম ও তাহলে আপনার সলভেন্ট লাগবে যে সলভেন্টের মধ্যে একজন ডিজলভ হবে আর একজন ডিজলভ হবে না। এখানে আমাদের ডিজায়ার প্রোডাক্ট হচ্ছে 1-chloropentan। এটাকে আমরা সেপারেট করতে আসছি, এটাকে আমরা পিউরিফাই করতে আসছি 1-chloropentanকে। এই 1-chloropentanটাকে সরাইতে চাই, ওই জন্য আমরা কি করবো, এটার মধ্যে একটা সলভেন্ট দিব, এমন একটা সলভেন্ট দিব যে এটাকে ডিজলভ করবে, এটাকে ডিজলভ করবে না। আমাদের এখন প্ল্যান হচ্ছে এমন একটা সলভেন্ট নিব যে এটাকে ডিজলভ করবে, এটাকে ডিজলভ করবে না। আচ্ছা, এখন এইটাকে ডিজলভ করবে, এটার জন্য একটা সুইটেবল সলভেন্ট হচ্ছে ইথক্সি ইথেন। এই পার্টিকুলার সলভেন্ট এক্সট্রাকশনে ইথক্সি ইথেন ইউজ করে। ইথক্সি ইথেন ইজ এন ইথার। ইথক্সি ইথেনের মধ্যে 1-chloropentan ডিজলভ হয়, POCl3 ডিজলভ হয় না। তাহলে আপনি এই পুরো রিঅ্যাক্টিং মিক্সচারটাকে 70 ফানেলে নিয়ে এটার মধ্যে ইথক্সি ইথেন দিবেন, দিয়ে রেখে শেক করবেন। স্টপার ওয়াশে শেক করবেন, শেষ করি, স্টপার ওয়াশে শেক করবেন। শেক করলে আপনার এখানে দুটা লেয়ার ফর্ম হবে। দেয়ার উইল বি 2 লেয়ার্স। একটা লেয়ার হবে POCl3 এর, আর একটা লেয়ার হবে ইথারের। ইথারের লেয়ারের মধ্যে 1-chloropentan ডিজলভ হয়ে গেছে, আর POCl3 তে ইথারের ডিজলভ হয় না। এটার উপর বেস করেই তো আমি পুরো এক্সপেরিমেন্টটা করতেছি না, এর উপর বেস করে সলভেন্ট এক্সট্রাকশন করতেছি। তখন আপনি কি করবেন, ট্যাপ খুলে POCl3 লেয়ারটাকে ফেলে দিবেন, POCl3 লেয়ারটাকে ফালাই দেন। POCl3 লেয়ারটাকে যদি ফালাই দেন তাহলে আপনার শুধু এই ইথারের লেয়ারটাই বাকি থাকবে, রাইট? এই ইথারের লেয়ারের মধ্যে কি আছে? ইথারের লেয়ারের মধ্যে কি আছে? 1-chloropentan ডিজলভ করা আছে। এখন এই রিঅ্যাকশন থেকে কি ফর্ম হয়েছিল? HCl। তো কিছু HCl মলিকিউল এই 1-chloropentan এর গায়ের মধ্যে লেগে রয়েছে, তো আপনাকে এই HCl মলিকিউলটাকে সরাইতে হবে। HCl ইজ অ্যান অ্যাসিড। অ্যাসিডকে সরানোর জন্য আমার কি লাগবে? অ্যাসিডকে সরানোর জন্য আমার বেজ লাগবে। তো আমরা কি করব, আমরা একটা বেজ নিব। ভালো করে শুনেন, আমরা কি করব, আমরা একটা বেজ নিব। তো আমরা বেজ কোথা থেকে নিব? আমরা বেজ এর মধ্যে অ্যাড করব হচ্ছে, আমরা অ্যাড করব সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, অর ইউ ক্যান ইউজ সোডিয়াম কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম কার্বনেট এটার ভিতরে দিবেন, দিয়ে কি করবেন, এটারে শেক করবেন। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট দিয়ে এটারে আপনি শেক করবেন। শেক করলে যেটা হবে, আপনার আবার দুটো লেয়ার ফর্ম হবে। একটা লেয়ার কিসের হবে? একটা লেয়ার হবে অ্যাকুয়াস লেয়ার। অ্যাকুয়াস লেয়ার মানে যেটার মধ্যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আছে, এবং এই অ্যাকুয়াস লেয়ারের মধ্যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট থাকতে পারে। এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকবে। সোডিয়াম ক্লোরাইড কোথেকে আসছে? HCl এর সাথে সোডিয়াম কার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট রিঅ্যাক্ট করলে সোডিয়াম ক্লোরাইড দেয়। তাহলে আপনার দুইটা লেয়ার হবে, ইথারের লেয়ার আর অ্যাকুয়াস লেয়ার। এটাকে আপনি শেক করবেন। তো প্রত্যেকবার যখন শেক করবেন, কিছুক্ষণ পরপর কিছুক্ষণ পরপর আপনার এখানে যে সেপারেটিং ফানেলটা আছে, এই সেপারেটিং ফানেলটাকে আপনি, হ্যাঁ, আপনার এখানে যে সেপারেটিং ফানেলটা আছে, এই সেপারেটিং ফানেলটাকে আপনি ইনভার্ট করবেন। হোয়াট ইউ ডু ইজ ইউ ইনভার্ট দি সেপারেটিং ফানেল। এই সেপারেটিং ফানেলটাকে ইনভার্ট করবেন। ইনভার্ট করে ট্যাপটা খুলে দিবেন। ইনভার্ট করে ট্যাপ কেন খুলতেছি? ইনভার্ট করে ট্যাপ খুলতেছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ করার জন্য। কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন রিলিজ করতেছি? কারণ ভিতরে প্রেসার বিল্ড আপ হবে। প্রেসার বিল্ড আপ হলে কি সমস্যা? এক্সপ্লোড মানে এই স্টপারটা উড়ে যাবে গিয়ে কোথাও, মানে শেক করার সময় স্টপারটা ফাট করে উড়ে যাবে। কারণ আপনি বলেন স্টপার উড়লে সমস্যা কোথায়? স্টপার উড়লে সলিউশনে বাইরে যাবে, তো আপনার ইল কমে আসবে। ওই জন্য আমাকে রেগুলার ইন্টারভেসে কিছুক্ষণ পর কি করতে হবে? আইদার স্টপার খুলতে হবে, আর সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটাকে উল্টায়া ট্যাপ খুলে দেবেন। এটাকে আপনি উল্টায়া ট্যাপ খুলে ফেলেন, এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে। সেটা তো দেখাইতে পারতেছি না, তারা দেখাইতেছে। তুমি মুড়ি খাও, দেন আপনি যেটা করবেন, এটাকে তো শেক করতেছেন, এটাকে রেগুলার ইন্টারভেসে এটাকে উল্টাইবেন। উল্টায়া স্টপারটা খুলে ফেলবেন, খুললে গ্যাসটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? আমরা শোনেন, এখন এটার ভিতরে জানি কি আছে, শোনেন এটার ভিতরে কি আছে। এটার ভিতরে তো দুটো লেয়ার আছে।
এটার ভিতরে তো দুটা লেয়ার আছে, একটা লেয়ারের মধ্যে কি ইথার আছে, আর একটা লেয়ারের মধ্যে রিমেইনিং সোডিয়াম কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট এন্ড সোডিয়াম ক্লোরাইড আছে। তাহলে নিচের লেয়ারটাকে কি করবেন, ফালাই দিবেন, রাইট? ট্যাপ খুলে নিচের লেয়ারটাকে ফেলে দেন, ফেলে দিলাম। আর কথা শোনেন, নিচের লেয়ারটাকে যে আমি ফেললাম, নিচের লেয়ার কি ছিল, এগুলো ছিল না, এগুলো ছিল না, ফেলে দিছি, কিন্তু এটা তো ইথারের গায়ের মধ্যে লেগে দিছি। আর এদেরকে সরানোর জন্য আপনি 75 এর ভিতরে পানি দিবেন, পানি দিয়ে এটাকে চেক করবেন, ওয়াটার দিবেন, ডিস্টিল ওয়াটার দিবেন। ডিস্টিল ওয়াটার দিয়ে চেক করলে আপনার দুটো লেয়ার ফর্ম হবে, একটা হবে ইথারের লেয়ার, আর একটা হবে আপনার এই ওয়াটারের লেয়ার, অ্যাকোয়াস লেয়ার। অ্যাকোয়াস লেয়ারের মধ্যে এগুলো ডিজলভ হয়ে যাবে, বিকজ দে আর আয়নিক কম্পাউন্ড, দে আর হাইলি সলিউবল ইন ওয়াটার। এই কম্পাউন্ড গুলো যারা ইথারের গায়ের মধ্যে লেগে ছিল তারা পানির মধ্যে চলে যাবে। এটা কয়েকবার ওয়াশ করবেন, মানে ওয়াশ করবেন, পানি ফেলবেন, আবার একটু পানি দিবেন, একটু ওয়াশ করবেন, পানি ফেলবেন, আবার একটু পানি দিবেন, একটু ওয়াশ করে আবার ফেলে দিবেন। এভাবে কয়েকবার আপনি পানি দিয়ে ওয়াশ করছেন, এই যে সাবস্টেন্সেস গুলা, এই আবর্জনা গুলা পানির মধ্যে চলে যাবে। পানিগুলো পানির মধ্যে দিয়ে ফালা দিলেন। এখন সিন্স আপনি এটাকে পানির মধ্যে দিয়ে শেক করছিলেন না, এখন এটার গায়ের মধ্যে পানি লেগে গেছে। এখন পানি সরানোর জন্য সলিড ড্রাইং এজেন্ট দিবেন। পানি সরানোর জন্য এখানে আপনি সলিড ড্রাইং এজেন্ট দিবেন। যদি সলিড ড্রাইং এজেন্ট দিয়ে চেক করেন, ইথার থেকে পানি অ্যাবজর্ব করে ফেলবে। তাহলে সলিড ড্রাইং এজেন্ট দিয়ে ড্রাই করার পরে ইউ আর লেফট উইথ হোয়াট, ইউ আর লেফট উইথ ইথার, যার মধ্যে 1 ক্লোরোপেন্টেন ডিজলভ হয়ে গেছে। এখন আমাকে ইথারটাকে সরাইতে হবে, কারণ ইথার তো আমি চাই না, আমি তো 1 ক্লোরোপেন্টেনকে চাই। এত কষ্ট তো করছি 1 ক্লোরোপেন্টেন পাওয়ার জন্য, তাই না? তো ইথারটাকে কি করবো, সরাই দিব। কেমনে সরাবো, হালকা ওয়ার্ম করবো, ইথার চলে যাবে। সলভেন্ট এক্সট্রাকশনে সলভেন্ট চুজ করার দুইটা ক্রাইটেরিয়া ছিল বলছিলাম। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে একজনকে ডিজলভ করবে, আরেকজনকে ডিজলভ করবে না। সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল এটা অনেক ভলাটাইল হতে হবে, কারণ আমরা সলভেন্ট যদি ভলাটাইল না হয়, লাস্টে ওরে তাড়াইতে অনেক কষ্ট হবে, আর ও তো যাবে না যদি ভলাটাইল না হয়। তো সলভেন্ট যদি ভলাটাইল হয়, তাহলে সব পিউরিফিকেশন শেষে আমি শুধু হালকা ওয়ার্ম করবো। হালকা ওয়ার্ম করলে ইথার যাবো গা, লিভিং 1 ক্লোরোপেন্টেন বাহাইন্ড। অথবা অথবা জি 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 না, এখানে হিট করবো, ওয়ার্ম তো এখানে করতে হবে। 70 ফানেল তো ওয়ার্মিং করার জায়গা না। 70 ফানেল থেকে এটাকে আপনি একটা রানওয়াটার ফ্লাস্কে ট্রান্সফার করবেন, করে যাবো ওয়ার্ম করলেন। ইউ ক্যানট ওয়ার্ম ইট ইন 70 ফানেল। 70 ফানেল তো হিটিং ফ্লাস্ক না, হিট করার ইনস্ট্রুমেন্ট না, অ্যাপারেটাস না। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড कहाँ से आया बे? অ্যালুমিনিয়াম কি আসলো? আমি সলিড ড্রাইং এজেন্ট দিব, ড্রাইং এজেন্ট। অ্যানাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড দেব, সোডিয়াম সালফেট দিব, ম্যাগনেসিয়াম সালফেট দেব, রাইট? আকাশ থেকে পড়ছি আমি। আর এই ড্রাই করা শেষ হলে আপনি ওয়ার্ম করে ইথারকে তাড়াই দিতে পারেন, অথবা ইউ ক্যান ওয়ার্ম দিস ইন আ ডিস্টিলেশন অ্যাপারেটাস সো দ্যাট ইউ ক্যান কালেক্ট দ্য ইথার অ্যাজ ওয়েল। কারণ আপনি যখন পিউরিফাই করছেন, আপনি ইথারকেও কিন্তু পিউরিফাই করছেন। আপনি যখন পিউরিফিকেশন করলেন, এখানে কিন্তু আপনি ইথারকেও পিউরিফাই করছেন। ইউ হ্যাভ অলসো পিউরিফাইড ইথার অ্যাজ ওয়েল। তো ইথারকে খামাখা বাতাসে ছাড়ার দরকার কি? You can warm it in a distillation apparatus, you can collect the ether, you can use this ether again in some other reaction or some other solvent extraction or whatever. মানে ওটাকে ফেলে দিয়ে তো আর লাভ নাই। You can collect it and use it again. ঠিক আছে? এগুলো আমরা কবে পড়ছিলাম? এমএসএ পড়েছিলাম, রাইট? আচ্ছা দেখুন, আমরা ক্লাস শুরু করি, নতুন কিছু পড়বো, আসেন। এগুলো সব পুরোপুরি সরল। হ্যাঁ, পড়ানো জরুরি ছিল, কিছুই তো মনে ছিল না। সেটাই, উনি ছাড়া কারো কিছু মনে ছিল না। আচ্ছা, কি করতেছ? Now we'll study about steam distillation. ভালো করে শুনেন। স্টিম ডিস্টিলেশন ইজ ভেরি ইজি, ভেরি ইজি। স্টিম ডিস্টিলেশনের কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝবেন। হ্যাঁ, স্টিম ডিস্টিলেশন কখন করা লাগবে, কখন করা জরুরি। ধরেন আপনার কাছে একটা লিকুইড আছে, হ্যাঁ, ধরেন আপনার কাছে একটা লিকুইড আছে, ধরেন এটা হচ্ছে লিকুইড এক্স। এই কথা বলে না, শুনেন।
লিকুইড এক্স এর ধরেন আপনার বয়লিং টেম্পারেচার হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস, এটা বয়েল করে 180 ডিগ্রিতে, বয়লিং টেম্পারেচার 180 ডিগ্রি। দিস লিকুইড decomposes at 120 degrees Celsius. Now, this is a problem. যে আপনি এই লিকুইডটাকে আলাদা করতে চান। নর্মালি লিকুইডকে আমি আলাদা কিভাবে করি? ডিস্টিলেশন করে। শুনে, লিকুইডকে আলাদা কিভাবে করি? ডিস্টিলেশন করে অন্য লিকুইড থেকে, রাইট? এরকম কিছু। এই লিকুইডের প্রবলেম কি? ডিকম্পোজ করে 120 ডিগ্রিতে। মানে মানে আমি ইন্ডাকশনের সাথে আমি ডিস্টিলেশন করবো, ও 180 ডিগ্রি পর্যন্ত রিচ করবেই না, এর আগেই সে ইট উইল ব্রেক ডাউন ইনটু সামথিং এলস। তো সবার আগে আপনার মনে প্রশ্ন আসা উচিত ছিল, আসতেছে না যদিও, ভেরি স্যাড, যে ও যদি ডিকম্পোজ করে 120-এ, আপনি কেমনে জানেন ওর বয়লিং টেম্পারেচার 180? কারণ ওটাকে বয়ল করা যাচ্ছি না কোনোদিন। মনে এগুলো প্রশ্ন আসে না ভাই? আমি আর নর্মাল ভাই, বুঝছেন? আমার মনে হচ্ছে যে পুরো ক্লাসরুমে আমি একটা গাধা, আমি স্টুপিড, আমার মনে প্রশ্ন আছে, আপনাদের মনে হচ্ছে কিছু আসে না, সো ইন্টেলিজেন্ট। ভাই যার বয়লিং টেম্পারেচার 180, সে 120-এ নাকি ডিকম্পোজ করে, তো তাকে আপনি কোনদিন 180 পর্যন্ত নিতে পারবেন? তাহলে বয়লিং টেম্পারেচার জানলাম করছি কেন? ওরা তো কোনদিন বয়লি করা যাবে না ভাই, ওটা ওর বয়ল করা যায় না। এটা একটা মেডিকেল এস্টিমেট, তার বয়লিং টেম্পারেচার 180-এর আশেপাশে থাকবে, ওর ইন্টারমলিকুলার বেস করে। ওর স্ট্রাকচার আছে না, ওর স্ট্রাকচার, ওর লন্ডন ফোর্সেস, ওর হাইড্রোজেন বন্ড, যা ইন্টারমলিকুলার ফোর্স আছে, ওটা একটা আন্দাজ করে এস্টিমেট হচ্ছে 180-তে তার বয়ল করা উচিত ছিল। আমি তো বয়ল করতে পারতাছি। এটা সমাধান হচ্ছে স্টিম ডিস্টিলেশন। হ্যাঁ, স্টিম ডিস্টিলেশন মেইনলি কোথায় ইউজ হয় শুনেন? স্টিম ডিস্টিলেশন মেইনলি ইউজ করে পারফিউমারিতে, পারফিউম বানানোর জন্য। কেন? ভালো করে শুনেন। পারফিউম বানানোর জন্য বিভিন্ন অয়েল লাগে, যে অয়েল গুলো ন্যাচারাল এক্সট্রাক্ট, ন্যাচারাল ধরেন ফ্লাওয়ার থেকে আসে বা কোনো প্ল্যান্ট ম্যাটেরিয়াল থেকে আসে। এখন আমরা যে এক্সাম্পল পড়বো, এখানে একটা ফ্লাওয়ার আছে, ওই ল্যাভেন্ডার, ক্রাশ ল্যাভেন্ডার, ওখান থেকে একটা অয়েল বেরিয়েছে। হ্যাঁ, ওই অয়েলটাকে এক্সট্রাক্ট করতে হবে। প্রবলেমটা হচ্ছে, আমি বলি আপনাকে, এটার প্রবলেমটা কোন জায়গায় আমি আপনাকে বলি। হ্যাঁ, এখানে কিন্তু আপনাকে এই লিকুইডটাকে আলাদা করতে হবে একটা সলিড থেকে। এখন আপনি বলবেন এত ঝামেলা কেন করতেছেন? সলিড আর লিকুইডকে আলাদা করার জন্য আমি কি করি? ফিল্ট্রেশন করি বা ডিজাইন করি, তাই না? দের ইজ আ প্রবলেম হচ্ছে, আপনি ফিল্টার করলে ইল্ড অনেক কম পাবেন, ডিজাইন করলে ইল্ড অনেক কম পাবেন, কারণ আপনি এতগুলো ফ্লাওয়ার নিছেন, ফ্লাওয়ার পেটাল নিছেন, এগুলো ক্রাশ করছেন, এখন ক্রাশ করে ফেলছেন, গুঁড়া করে ফেলছেন। তো ওই ফ্লাওয়ার গুলো সার্ফেসের মধ্যে সব অয়েল লেগে রয়েছে, কারণ ফ্লাওয়ারকে ক্রাশ করলে তো ভাই, একটু ফ্লাওয়ারকে ক্রাশ করলে তো এত অয়েল আসবে না, অর্ধ ফ্লাওয়ারকে ক্রাশ করলে কতটুকু অয়েল আসবে? ওর থেকেও আসবে। আপনি চিন্তা করেন, এত ফ্লাওয়ারকে, ফ্লাওয়ার পেটাল যদি ক্রাশ করেন, ওর থেকে যে অয়েল বের হবে, অয়েলটা কি ফ্লাওয়ারকে বেশি আসবে? ওর থেকেও আসবে, ওগুলো করে লেগে গেছে, ক্রাশ ফ্লাওয়ার পেটালস এর গায়ের মধ্যে লেগে গেছে। আপনি এটাকে ফিল্টার করে বের করুন কেমনি? ডিজাইন করে বের করুন কেমনি? অয়েল তো খুব কম, রাইট? The only way to separate the oil from the flower, from the crushed lavender or the crushed flowers, is to distill. Now the problem is you can't distill, right? Because the oil would usually এসব অয়েলের বয়লিং টেম্পারেচার অনেক হাই থাকে এবং মেজরিটি লো টেম্পারেচারে ডিকম্পোজ করে, এত এত হাই টেম্পারেচার হিট করা যায় না। এখন এটা সমাধান কি? স্টিম ডিস্টিলেশন। স্টিম ডিস্টিলেশনের কনসেপ্ট একটু শুনেন, ঠান্ডা মাথায় শুনেন। স্টিম ডিস্টিলেশনের কনসেপ্ট একটু বুঝে নেন, হ্যাঁ, ঠান্ডা মাথায় বুঝেন। ধরেন আপনার কাছে লিকুইড এক্স আছে, যার বয়লিং টেম্পারেচার 180। ধরেন আপনার কাছে লিকুইড ওয়াই আছে, যার বয়লিং টেম্পারেচার ধরেন 160। আর ধরেন ওয়াটার বয়লিং টেম্পারেচার কত? 100 ডিগ্রিজ। হ্যাঁ, ভালো করে শুনেন। লিকুইড ওয়াই is miscible in water. Liquid X is
ইমমিসিবল ইন ওয়াটার, ঠান্ডা মাথায় শুনে এটা বুঝেন, কনসেপ্টটা বুঝেন। ধরেন আপনি এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে লিকুইড এক্স, এটা হচ্ছে লিকুইড ওয়াই। এখানে আমরা এর সাথে ওয়াটার মিশেছি, আর এখানে আমরা এক্স এর সাথে ওয়াটার মিশেছি, ঠিক আছে? এক্স আর ওয়াটার ইমিসিবল, রাইট? সো দে উইল ফর্ম সেপারেট লেয়ার্স। আর ওয়াই আর মিসিবল, দে উইল নট ফর্ম সেপারেট লেয়ার্স। ঠান্ডা মাথায় শুনে, প্রত্যেকটা লিকুইডের একটা ভেপার প্রেসার থাকে। এটা যে বলিং টেম্পারেচার ডিটারমিনেশনে কিছু কথা বলছিলাম, একে বলে ভেপার প্রেসার। ইট ইজ নোন অ্যাজ ভেপার প্রেসার অফ দি লিকুইড। এই যে ধরেন পানি আছে, এই পানির সার্ফেসের মধ্যে একটা ভেপার আছে, ওই ভেপারটা এখানে থাকে, ও ওয়াটারের সাথে ইকুইলিব্রিয়ামে থাকে, এখানে ভেপারটা আছে, এখন ভেপারটা বাইরে যেতে পারে না, এই মুখ খুললেও বাইরে যেতে পারে না অ্যাটমসফিয়ারিক প্রেসারের জন্য, ভেপারটা বের যেতে পারে না। ওয়াটারের সার্ফেসে ওয়াটার একটা ভেপার আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার তো নিচের দিকে, আর এই ভেপার প্রেসারটা উপরের দিকে। তো সিন্স অ্যাটমসফিয়ারিক প্রেসার অনেক বেশি, তো ভেপারটা বেরোতে পারে না। ভেপার কখন বের হয়? যখন এই ওয়াটারের ভেপার প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারকে জাস্ট এক্সিড করে, জাস্ট ওটা যখন এক্সিড করবে, ইট উড বয়েল অফ, রাইট? দেখেন, এই কারণেই তো আপনার বয়েলিং টেম্পারেচার হাইটের সাথে চেঞ্জ হয়। ছোটবেলায় পড়ছেন না, 6-7-এ থাকতে, যে আপনি পাহাড়ের উপর যদি পানি গরম করেন, বলছিলেন কি হাই টেম্পারেচার লাগবে না লো টেম্পারেচারে ওয়াটার বয়েল হবে? পাহাড়ের উপরে যদি আমি এখন পানি বয়েল করি, ধরেন আমি মাউন্ট এভারেস্টে উঠছি, হ্যাঁ, ধরেন ভাইজান মাউন্ট এভারেস্টে উঠছে, হ্যাঁ, যাইতে যেতে চুল সব শেষ, মন খারাপ করতেছো না তো? মন খারাপ করতেছো? শোনেন, আমার চুল পড়া শুরু হয়েছিল ক্লাস 9 না 10 থেকে। তখন আমি ক্লাস 9-10-এ থাকতে ধরে নিয়েছি যে আমার চুলের উপর 5 বছর থাকবো। হ্যাঁ, কারণ আমি ক্লাস 9-10-এ পড়ি ভাই, এখন অনেক বছর ছিল, আমার মতন বহুত চুল আছে ভাই, আমি হ্যাপি ভাই, বি হ্যাপি অ্যাবাউট দিস, ঠিক আছে? আমি হিসাব করে বলবো, আমি ও লেভেল দিছি 2004 আর 2005-এ, 2004-2005 এরকম জন্ম নয়, হয়েছ, ঠিক আছে, 7 হয়েছ, শোনেন, চিনতে ভালো লাগতেছে, জন্মই নয় তোমার, কে? আরে আমার বয়স তো 16-18 বেশি যাচ্ছি না, ভিতর দিকে তো আমি, হ্যাঁ, 16-18, আমি এরকমই থাকবো। কেন জানো? বিকজ আই এম অলওয়েজ ডিলিং উইথ 16 to 18 year olds। আমার মন থেকে বুড়ার সুযোগই নেই, কেন জানেন? বিকজ আই এম ডিলিং উইথ ইয়াং পিপল। আমি সারাদিন শহরতে রাত পর্যন্ত আপনার যাই ভাই, তাই না? ওই জন্য আর কিছুই না। আমি যেন বুড়ো বুড়ো সারাদিন যদি বয়স্ক লোকদের সাথে কাজ উঠা বসা করি, আমার চিন্তাধারা বয়স্কদের মতো হয়ে যাবে। হ্যাঁ, উনি মনে ছোটবেলা বয়স্ক আছে, কিন্তু অলওয়েজ ভেরি সিরিয়াস, জানেন? জানেন? And it was- জানেন ওইখানে ছিলাম, হ্যাঁ হ্যাঁ, আর আর ওই যে আমাদের আরেকজন বন্ধু আছে তসিফ আলম খান, হ্যাঁ, ও সারা জীবন 7-8 বছরের বাচ্চা থাকবো ভাই, সম্ভব না ভাই, জানেন? ওইখানে ছিলাম, জানেন পাহাড়ে আপনি কথা তো বলেন, হ্যাঁ, কে?
ভেজিটেবল কেন? ননসেন্স। শোনেন, মাত্র আমরা কি শিখলাম যে একটা লিকুইডের ভেপার লিকুইড থেকে তখনই বেরিয়ে আসতে পারে যখন লিকুইডের ভেপার প্রেশার অ্যাটমসফিয়ারিক প্রেশারকে এক্সিড করে। এত হাই অল্টিটিউডে এয়ার প্রেশার বেশি না কম? কম। মাউন্ট এভারেস্টের উপরে তো ভাই আপনার এয়ার প্রেশার তো অনেক লো। তাহলে পানিকে বয়েল করতে আপনার টেম্পারেচার কম লাগবে। যেমন আমরা এখন সি লেভেলে আছি, জানেন তো। আপনি বলুন, ভাই কোথায় সি? আমি তো বাইরে রাস্তা দেখতেছি। হ্যাঁ, আমরা যখন সি লেভেল আছি, রাইট? সি লেভেলে প্রেশার কত? 1 atm। 1 atm। তাহলে এই রুমের ভিতরে যদি আমি এখন পানি বয়েল করতে চাই, তাহলে পানিকে আমি ততক্ষণ পর্যন্ত হিট করব যতক্ষণ না তার ভেপার প্রেশার 1 atm কে এক্সিড করে। তো ফর ওয়াটার টু বয়েল ইট হ্যাজ টু এক্সিড 1 atm। 1 atm কে তাকে জাস্ট এক্সিড করলেও বাইরে যাবে, রাইট? পাহাড়ের উপরে তো আর 1 atm হিট করতে হবে না। কথা বলছি, ধরেন পাহাড়ের উপরে ওখানে আপনার প্রেশার হইতেছে ধরেন 0.9 atm। তাহলে আমাকে রিচ করতে হবে কত ভেপার প্রেশার? 0.9 atm। সেটার জন্য তো আমার 100 ডিগ্রি লাগবে না। কত? সেটার জন্য আমার 95 ডিগ্রি লাগবে বা 94 ডিগ্রি লাগবে। 100 ডিগ্রি পর্যন্ত রিচ করার দরকার নাই। ইউ গেট দি পয়েন্ট। আমি যখন ওয়াটারকে হিট করবো, যে কোনো লিকুইডকে হিট করলে তার ভেপার প্রেশার বাড়তে থাকে। ভেপার কখন বাড়ে? এটা অপোজিং প্রেশারের উপরে। অপোজিং প্রেশার, এখন আপনি ধরেন ওই যে মাটি ঘুরে নিচে গেছেন গা, ওর নিচে পানি গরম করবেন, 100 ডিগ্রির বেশি টেম্পারেচার লাগবে এটাকে বয়েল করতে, কারণ সি লেভেলের নিচে প্রেশার বেশি। তাহলে ওই প্রেশারকে রিসিভ করা লাগবে। ইউ গেট দি পয়েন্ট। তাহলে বয়েলিং এর মেইন ঘটনা কি? ভেপার প্রেশার শুড এক্সিড দি অ্যাটমসফিয়ারিক প্রেশার, রাইট? এটা খেলাটা। এখন শুনে, এখন খেলা দেখেন দেখেন জিনিসটা বুঝেন, কনসেপ্টটা বুঝে নেন। এই যে ওয়াটার আছে, এটা বলি না, এই যে ওয়াটার আছে, ওয়াটারের সারফেসে একটা ভেপার প্রেশার আছে, এটা ওয়াটারের ভেপার প্রেশার। এটা লিকুইড এক্সের ভেপার প্রেশার, এটা লিকুইড ওয়াইয়ের ভেপার প্রেশার। এখন কথা শুনেন, ওয়াই আর ওয়াটারকে যখন মিক্স করছেন, ভালো করছেন, ওয়াই আর ওয়াটারকে যখন মিক্স করছেন, মিক্স করলে তাদের নতুন একটা ভেপার প্রেশার হয়েছে। হ্যাঁ, ভালো করে শুনেন, নতুন ভেপার প্রেশার, ওয়াই প্লাস ওয়াটারের একটা নতুন ভেপার প্রেশার হয়েছে। ঠিক আছে? এখন নতুন যে ভেপার প্রেশারটা ফর্ম হয়েছে না, এই নতুন ভেপার প্রেশারটা, vapor pressure of Y and vapor pressure of water, নতুন যে vapor pressure form হইছে, this vapor pressure is smaller than the vapor pressure of Y. It is also smaller than the vapor pressure of water. Y আর ওয়াটার তো মিসিবল, মিশাই ফেলছি। মিশিয়ে ফেললে দুটো লিকুইড মিক্স করলে তাদের নতুন একটা ভেপার প্রেশার আসে। দে হ্যাভ আ নিউ ভেপার প্রেশার। এই ভেপার প্রেশার হচ্ছে ভেপার প্রেশার অফ Y এন্ড ভেপার প্রেশার অফ ওয়াটার। দে হ্যাভ আ নিউ ভেপার প্রেশার। দুইজন মিলে নতুন একটা ভেপার প্রেশার ক্রিয়েট করছে। আর এই যে ভেপার প্রেশারটা ফর্ম হয়েছে, এই ভেপার প্রেশারটা ওয়াই এর ইন্ডিভিজুয়াল ভেপার প্রেশার থেকে কম এবং ওয়াটারের ভেপার প্রেশার থেকেও কম। হোয়াট ডাজ দিস মিন? আমি যদি মিক্সচারকে এখন বয়েল করি, ও কি হাই টেম্পারেচারে বয়েল করবে না লো টেম্পারেচারে বয়েল করবে? হ্যাঁ, জি 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 জি। এখানে এই কথা শুনেন, এখানে আমরা যে ভেপার প্রেশার পাইলাম, আমার কথা শুনেন, ভেপার প্রেশার অফ ওয়াই এন্ড ভেপার প্রেশার অফ ওয়াটার, এই দুটো যে মিক্স হয়েছে, মিক্স হয়ে যে নতুন একটা ভেপার প্রেশার দিল আমাকে। এই নতুন ভেপার প্রেশারটা এদের ইন্ডিভিজুয়াল ভেপার প্রেশার থেকে, মানে ভেপার প্রেশার কমে গেছে। ইন অর্ডার টু বয়েল আই হ্যাভ টু রিচ অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো ভেপার প্রেশার যদি ফল করে, তাহলে আমার অ্যাটমসফিয়ারিক প্রেশার রিচ করতে বেশি এনার্জি লাগবে না, বেশি টেম্পারেচার লাগবে না। সো আপনি যে ওয়ার ওয়াটারকে মিক্স করলেন, দিস ইজ নট সলভিং মাই প্রবলেম। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? যে ওয়াই ডিকম্পোজেস বিলো ইটস টেম্পারেচার। ইট ডিড নট সলভ মাই প্রবলেম। শেষ করি। এখন আপনি এক্সে আসেন ঠান্ডা মাথায় শুনে। লিকুইড এক্স আর ওয়াটার, এরা মিসিবল না ইনমিসিবল? ইনমিসিবল। এদের একটা নতুন ভেপার প্রেশার আসছে। The new vapor pressure is the sum of the vapor pressure of X and water. মানে দুইটা লিকুইড যদি ইমমিসিবল হয়, তাদের
ভেপার প্রেসার গুলো অ্যাড হয়ে যায়, তারা ভেপার প্রেসার ফল করে না। লিকুইড যখন মিশিয়ে হলো তখন ভেপার প্রেসার ফল করে, একজন আরেকজনের মধ্যে ডিজলভ হয়েছে, একজন আরেকজনের মধ্যে ডাইলুটেড হয়ে গেছে। তো লিকুইড একটা একটার মধ্যে ডাইলুটেড হয়ে গেলে তাদের ভেপার প্রেসার কমে যায়। এক্স আর ওয়াটার যখন মিক্স করছেন মিসিবল, এবং এখানে কন্ডিশন আছে, এটা তো দুটো ইমিসিবল লিকুইড আলাদা লেয়ার ফর্ম করে। তো কন্ডিশনটা হচ্ছে যে মিক্সচারকে কোনোভাবে যদি অ্যাজিটেটেড রাখা যায়, অ্যাজিটেটেড মানে হচ্ছে ধরেন কেউ এটা কন্টিনিউসলি মিক্স করতেছে, ও তো মিক্স হবে না, আপনি জোর করে মিক্স করতেছেন, তখন তাদের ভেপার প্রেসারটা অ্যাড হইতে থাকে, তখন সার্ফেসের মধ্যে ভেপার প্রেসারটা অনেক বেশি থাকে, এবং ভেপার প্রেসার কিন্তু বেড়ে গেছে। ভিএক্স আর ভি ওয়াটার আছে না, দুটো ভেপার প্রেসার অ্যাড হয়েছে, কারণ তাদের দুজনের ভেপার প্রেসার ওয়াটারের ভেপার প্রেসার থেকে বেশি না। দেখেন এদের কম্বাইন্ড ভেপার প্রেসার ওয়াটারের ভেপার কিনা বলেন, এক্স কততে বল করে 180, ওয়াটার কততে বল করে 100। এখন টোটাল ভেপার প্রেসার কত আছে 100 এর ভেপার প্রেসার থেকে, মানে ওয়াটারের ভেপার প্রেসার থেকে, সো দ্য মিক্সচার উইল বয়েল লেস দ্যান 100 ডিগ্রিজ। কারণ রাইট নাও ওর ভেপার প্রেসার তো ওয়াটারের ভেপার প্রেসার থেকে বেশি। ওয়াটারের যে ভেপার প্রেসার ছিল ওই ভেপার প্রেসার অনুযায়ী ওয়াটার বয়েল করবো কততে 100-তে, রাইট নাও তো এখন ভেপার প্রেসার ওয়াটার থেকে বেশি হচ্ছে, রাইট? এখন আমি যদি কি, তাহলে এটাকে 100 ডিগ্রি পর্যন্ত যেতে হবে না, ধরেন 95, 98 এটা বয়েল অফ করবে দিস মিক্সচার, এন্ড দ্যাটস সলভ মাই প্রবলেম। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? এক্স ডিকম্পোজেস at a temperature less than the boiling temperature, ধরেন 120 ডিকম্পোজ করে, আমি তো মিক্সচার বয়েল করে ফেলাইছি 98-এ 95। তাহলে এখান থেকে আপনি শোনেন, এত যে ডিটেল করলাম, এত এখান থেকে কি শিখছেন জানেন? স্টিম ডিস্টিলেশন করতে হলে লিকুইডটা ওয়াটার ইমিসিবল হইতে, মিসিবল হলে উল্টা হয়, মিসিবল হলে বয়েলিং টেম্পারেচার বাড়ায় দেয়, ইমিসিবল হলে কমায় দেয়। এই যে এত কিছু যে বুঝেছি না, হ্যাঁ, এটার মধ্যে একটা জিনিস বোঝার আছে যে ওয়াটার ইমিসিবল কেন হইতে হবে। আর এখন আমি যা বুঝেছি এগুলো একটা সিলেবাসে নাই, শুনে না, এগুলো নাই, দেবো না আজকে। এটা শুধু স্টিম ডিস্টিলেশনের যে কন্ডিশন, যে লিকুইডটা স্টিম ডিস্টিলেশন করবেন সেটা কেন ওয়াটার ইমিসিবল হইতে হবে, ওয়াটার মিসিবল হইলে হইব, ইমিসিবল হতে হবে, এটি আর শেখানোর জন্য এত বেতাল পাচ্ছি তখন। জি, ইমিসিবল লিকুইড আপনি যখন মিক্স করেন ব্যবহার বেড়ে যায়। তো আমরা কি করবো শুনেন, এখন আমি আপনি স্টিম ডিস্টিলেশন নিয়ে যাই, স্টিম ডিস্টিলেশন আমরা শুরু করতে পারিনি, শুনেন। আর 2 মিনিট লাগবে, 2 মিনিট, 2 মিনিট। স্টিম ডিস্টিলেশন ইজ ভেরি সিম্পল। আসলো ননসেন্স। ওকে, দেখেন বাবু, দেখেন এটা হচ্ছে স্টিম ডিস্টিলেশন অ্যাপারেটাস। এখানে কি করেছে শুনেন, রানমান্ড ফ্লাস্কের মধ্যে উই হ্যাভ টেকেন ক্রাশ ল্যাভেন্ডার, ওই যে ফ্লাওয়ারের কথা বলছিলাম, যে ফ্লাওয়ার থেকে আমি অয়েলটা বাইর, যে অয়েলটা আমি এক্সট্রাক্ট করতে চাই ফ্লাওয়ার থেকে, সলিড থেকে, ক্রাশ ল্যাভেন্ডার আর ওয়াটারের একটা মিক্সচার নেওয়া হয়েছে। ক্রাশ ল্যাভেন্ডারের মধ্যে যে অয়েলটা আছে ওটা ওয়াটার ইমিসিবল, ওয়াটার মিশিয়েছি যাদের ভেপার কারণ ইমিসিবল। তারপর কি করছি দেখেন, এখানে একটা স্টিম সোর্স আছে, এটা স্টিমের সোর্স আর কি, স্টিম সোর্স। আপনি স্টিম সোর্সকে হিট করছেন, এর মধ্যে পানি আছে, ওয়াটার এখান থেকে বয়েল করে ওয়াটারের ভেপারটা এখান থেকে যাবে, আপনি বেসিক্যালি ক্রাশ ল্যাভেন্ডার আর ওয়াটারের মধ্যে স্টিম পাস করতেছেন, স্টিম পাস করে মিক্সচারটাকে গরম করতেছেন। স্টিম কেন পাস করছে, ওই যে কন্ডিশন বলছিলাম, ভেপার প্রেসার অ্যাড হতে গেলে একটা মিক্সচারটা এজিটেটেড হতে হবে, ডিস্টারবেন্সের মধ্যে রাখতে হবে। তো ডিস্টারবেন্স করলে স্টিম পাস করেন, এর ভিতরে স্টিম বাবল করবেন, তো মিক্সচারটা বারবার কি হবে, মুভ করতে থাকবে, এজিটেশনের মধ্যে থাকবে, ওই জন্য এর ভিতরে স্টিম পাস করে। তো স্টিমের টেম্পারেচার কত 100, তাহলে আপনি ধরে হিট করতেছেন 100 এর কাছাকাছি, এন্ড মিক্সচারের যে ভেপার প্রেসার এমন ভেপার প্রেসারে চলে গেছে, ইট উইল বয়েল at a temperature less than, so at a temperature 100 what is going to happen, this mixture would boil off, leaving the flowers behind. আপনি তো ল্যাভেন্ডারকে ক্রাশ করছেন না, এই সলিড গুলো রয়ে যাবে, ও তো আর বয়েল অফ করবেন তো সলিড। আপনার ওয়াটার অয়েল, এই যে অয়েলটা, এই অয়েলটা এখানে কালেক্ট করবে,
এই অয়েল এখান থেকে বয়েল অফ করে এখানে কালেক্টেড হয়ে যাবে। স্টিম ডিসিলেশন করলে আপনার প্রোডাক্টের মধ্যে অয়েলের সাথে ওয়াটার আসবে, কিছু করার নেই। ইটস নট আ প্রবলেম বিকজ অয়েল এন্ড ওয়াটার ইজ উই ক্যান সেপারেট দেম বাই সেপারেটিং করার পর আমি আলাদা করে, সমস্যা নাই। এটাই আপনার স্টিম ডিস্টিলেশন। শেষ করি শোনেন, সিলেবাসে আপনি চাইলে, আমাদের সিলেবাসে আপনি চাইলে স্টিম জেনারেটর না দিয়া আপনি ডাইরেক্ট হিট সোর্সটা এখানে দিতে পারেন। জেনারেটর দিলেন না, সমস্যা নাই, না দিলে সমস্যা নেই আমাদের সিলেবাসের জন্য। আর যদি দেন তাহলেও সমস্যা নেই, ঠিক আছে? এখন আমার কথা শুনেন, এখন এক্সামে যদি আপনাকে জিজ্ঞাসা করেন, এক্সামে যদি সেফটি ভেন্টের কাজ কি, কি লিখতেন? এক্সামে আমাদেরকে যখন জিজ্ঞাসা করবে সেফটি ভেন্টের কাজ কি, তুমি কি লিখতা? হ্যাঁ, সেফটি ভেন্টের কাজ কি? হ্যাঁ, প্রেসার বিল্ড হইতে দিবে না। সেফটি ভেন্টের কাজ করবে কিভাবে বলেন তো দেখি? সেফটি ভেন্টের কাজ করে কিন্তু বলেন তো দেখি, মাথায় বুদ্ধি আছে কিনা দেখি। ভাই শুনেন শুনেন, এই দেখেন সেফটি ভেন্টের কাজ কি দেখেন, আর কিভাবে কাজ করে দেখেন। যখন ভিতরে যদি এখানে প্রেসার বেশি বেড়ে যায়, মানে এখানে তো ভেপার এখান থেকে এখানে যাচ্ছে, রাইট? স্টিম যাচ্ছে, রাইট? ধরেন ধরেন এখানে কথা বলেন না, ধরেন এখানে vapor pressure অনেক বেড়ে গেছে, ভেপার প্রেসার অনেক বেশি বেড়ে গেলে আপনার এই ওয়াটারটা আছে না, ওয়াটার উইল স্টার্ট রাইজিং আপ দিস টিউব। when water starts rising up the tube, আপনি বুঝে গেছেন প্রেসার অনেক বেড়ে গেছে, কারণ এই টিউবটা কোথায়? পানির নিচে দিছে। এই টিউবটা যদি, এই ডেলিভারি টিউবটা যদি পানির উপরে রাখে, আপনার সব ভেপারটা এখানে যাইবো কামাই, আমার স্টিম ডিস্টিলেশন তাহলে আর হবে না। যদি যখন ভিতরে প্রেসার বাড়বে তখন ওয়াটারের লেভেলটা উপরে দিকে উঠে যাবে, তখন যে কেউ দেখে বুঝতে পারবে যে ভিতরে প্রেসার বেশি বেড়ে গেছে, আপনি হিটিং বন্ধ করেন, হিটিং কমাই দেন। যদি কোনো কারণে প্রেসার বেড়ে যায়, প্রেসার বেড়ে গিয়ে পুরোপুরি সিল করে দিলে তো প্রবলেম, ঠিক আছে? বুঝে গেছে? স্টিম ডিস্টিলেশনে এক্সামে বলি কি কি কোশ্চেন করে শুনেন, এই ডায়াগ্রাম ড্র করতে দিতে পারে, জিজ্ঞেস করবে স্টিম ডিস্টিলেশন কেন করে? ফর লিকুইডস which decompose at a temperature less than the boiling temperature. আর স্টিম ডিস্টিলেশন করার সাকসেসফুল হওয়ার জন্য ক্রাইটেরিয়া কি? the liquid has to be immiscible in water. মিসিবল হলে স্টিম ডিস্টিলেশন করা যাবে না, সম্ভব না। বুঝে গেছে? সিলেবাসে ভেপার প্রেসার নামক জিনিসটা আমাদের সিলেবাসে নাই। এটা কনসেপ্টটা বোঝানোর জন্য আমার এত পেশাল পাঠতে হয়েছে, নইলে আমি বলতে পারতাম যে ভাই মুখস্থ করেন, বুঝার কিছু নাই, ঠিক আছে? তো ভেপার প্রেসার নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই, এটা আমি ডিটেইলে বোঝানোর জন্য যে কেন ওয়াটার ইমিসিবল দিতে হবে। জি জি, মানে এটা ওইটা এ লেভেল কেমিস্ট্রির জন্য জিনিসটা সহজ করে দিচ্ছে যে আপনি ডাইরেক্ট হিট করলে আপনাকে মাইন্ড দিবে হচ্ছে, কিন্তু স্টিম ডিস্টিলেশন এভাবেই করে, স্টিম বাস করতে হবে ওই মিক্সচারটাকে এগিটেটে রাখার জন্য, ডিস্টারবেন্সের মধ্যে রাখার জন্য। প্রেশার বাড়ে নাই, ভেপার প্রেশার কমছে। মিসিবল হলে ভেপার প্রেশার কমে যায়, হ্যাঁ, মিসিবল হলে বাড়বে। আমার ভেপার প্রেশার অ্যাড হয়, কিন্তু সামহাউ আগে ভেপার প্রেশার নতুন ভেপার প্রেশার অ্যাড হয়ে যায়, তো ভেপার প্রেশার অ্যাড হলে তো ভেপার প্রেশার বেড়ে গেছে, তো পুরো মিক্সচারের বয়েলিং শুরু করে যায়। তখন যেটা যেটা বয়েলিং টেম্পারেচার কম, তার থেকে কম টেম্পারেচার বয়েল করবে। আমার ছিল 180, আমি 180 সাথে 100 মিশাইছি, ইট উইল বয়েল এটার টেম্পারেচার লেস দেন 100, বাই 280 না ভাই, 180 সাথে 100 মিশাইছি, অ্যাড করবো না, 180 ডিগ্রি 100 ডিগ্রি মিশাইছি, ভেপার প্রেশার বাইরে বাইরে গেছে, ওয়াটারে ভেপার প্রেশার থেকে বেশি, তো ওয়াটার যদি বয়েল করে 100-এ, তাহলে মিক্সচার বয়েল করবে 100-এর নিচে, ঠিক আছে? যদি কোনো যদি কোনো সলিউশন 100-এর নিচে ডিকম্পোজ করে তাহলে এটা কাজ করবে না। শোনেন শোনেন শোনেন, এটা মেইনলি ইউজ করে অয়েলের জন্য, যেগুলো মেইনলি পারফিউম ইউজ করে। স্টিম ডিস্টিলেশনে কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে পারফিউম ইন্ডাস্ট্রিতে ইউজ করার জন্য, আর এই অয়েল বেশি হয়, অয়েলের ভলিউম অনেক বেশি হয়, কম হয়, এবং এরাই মিল করে দেওয়ার বলিং পয়েন্ট। এনেন কাজ করতে থাকেন, ওভার একটা
দিয়ে দাও, কেন পাইছো? তারপর দিচ্ছি, দাঁড়ান, এই সবাই পাইছো না এখানে? কেন পাস করো, নাও। আর কেউ আছেন পান নাই? এদিকে বলো। না না, একটা আছে, একটা নোট দিচ্ছি, খুলেও দেখে না যে কি নিলেন। হ্যাঁ, কি দেখছেন? বলুন স্টিম ডিসিলেশন নাই। কেন? কেন? নেন। এটা তো নেন। তাই তো, দিচ্ছি দিচ্ছি, তাই তো, এখানে সবাই পাইছেন? ক্লাস করেন, সবাই পাইছো? দিছি দিছি, সবাই পাইছেন? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কি করতাম বলেন? নেক্সট ক্লাসে শোনেন, নেক্সট ক্লাসে ওই যে না লাস্টে যে সিনথেসিস করতেছিলাম না, সিনথেসিসের কটা কোয়েশ্চেন বাকি আছে? দুইটা। ওই দুইটা কোর্স না, একটা ইউনিফর্ম কোয়েশ্চেন করি। ইউনিফর্ম ইউনিফর্ম ছিল জু- আর এক্সট্রা হোমওয়ার্ক দিব না, জুন 23। আচ্ছা, তাহলে ওয়েনসডেতে জুন 23, অক্টোবর 23 টা হোমওয়ার্ক থাকলো, সাথে সিনথেসিসের দুইটা কোয়েশ্চেন বাকি আছে, ওই দুইটা কোয়েশ্চেন হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এই দুইটা করে নিয়ে আসা নাই। ঠিক আছে, হ্যাঁ, সরি সরি, চাপ করাবো, ডোন্ট ওয়ারি, আমি শেষ করে দিব। অনলাইনে কোয়েশ্চেন দেই, তুমি তো কোয়েশ্চেন করো, আর কেউ করে না। হ্যাঁ, দুইটা থাকবো। না আমি বলবো,